আমার ঠোঁট আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোট থেকেই এটা একটু আনইউজুয়াল শেপ দেখে আমাকে ছোটবেলায় আমার আত্মীয়স্বজনরা বলতো বড় হয়ে প্লাস্টিক সার্জারি করে একে চিকন করা হবে। তো এখন বড় হয়ে দেখা যাচ্ছে এটাই ট্রেন্ড। সৌন্দর্য মানেই সৃষ্টিশীলতা, সৌন্দর্য মানেই আত্মবিশ্বাস, আর সৌন্দর্য মানেই এক অপার শক্তি। তরুণ স্থপতি জান্নাত জুঁইকে দেখে যেটা আমরা আরো স্পষ্ট বুঝতে পারি। দর্শক, নিজের কাজের জায়গার একজন তারকা স্থপতি জান্নাত জুঁইকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করতে যাচ্ছি আমাদের আজকের স্যান্ডালিনার রূপকথা। এ সময়ের তরুণ স্থপতিদের মধ্যে জান্নাত জুঁই অন্যতম। প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে অনন্য নকশা তৈরিতে তিনি দক্ষ। 2019 সালে ফটোগ্রাফিতে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি। 2020 সালে স্থাপত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত থেকে ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ড পান। জোনাল নাসা আয়োজিত ভারতের চণ্ডীগড়ে প্যানেলিস্ট ও ডিজাইন কম্পিটিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় জুরি হিসেবে অংশ নিয়েছেন তিনি। স্যান্ডালিনার রূপকথায় আমাদের আজকের অতিথি জান্নাত জুঁই। আপন আলোয় আলোকিত একজন মানুষকে পেয়েছি আজকে আমাদের মাঝে। আর আপনি যখন ওখান দিয়ে হেঁটে আসছিলেন, সত্যি কথা আমি কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুবই ভালো আছি। আপনি তো একজন আর্কিটেক্ট, এটা বোধহয় সবাই জানে, কিন্তু পাশাপাশি আপনি যে একজন মডেলও, এই পরিচয়টা বোধহয় অনেকেরই অজানা। এই মডেল পরিচয়টাকে কতটা উপভোগ করেন? না, আমি আসলে তেমনভাবে মডেলিং করি না। আমার কাছের বন্ধু যারা আছে ওদের জন্য মাঝে মধ্যে ওদের অন রিকোয়েস্ট কিছু একটা করি। তো বাট হ্যাঁ, আমি খুব এনজয় করি। সো অন ক্যামেরা যখন কাজ করা হয় তখন তো একটু ডিফারেন্ট কাইন্ড অফ মেকআপ করতে হয়, ডিফারেন্ট অ্যাটায়ারে নিজেকে এক্সপ্লোর করতে হয়। সেই ব্যাপারগুলোকে আপনি চুজ করেন নাকি যাদের কাজগুলো করা হয় তাদের একটা ইনপুট থাকে? এটা আসলে ডিপেন্ড করে। যেমন কয়েকটা জায়গায় দেখা গিয়েছে যাদের প্রোডাক্ট ছিল জামা কাপড়ের, ওগুলো ওরাই সিলেক্ট করেছে। আর আমি আরেকটা করেছিলাম রেনেসা ডেকোরের, তো ওইটা আবার পুরোপুরি আমার, কারণ ওখানে একজন আর্কিটেক্টের সারাদিন সে কীভাবে কাজ করে সেটা দেখানো হচ্ছিল। তো সেই বেলায় পুরোটাই আমার ঠিক করা। আপনার এই যে স্টাইল স্টেটমেন্ট, নিজেকে মেনটেন করে রাখা, তারপরে এত সুন্দরভাবে নিজেকে রাখা, এর পেছনের রহস্যটা যদি আমাদেরকে একটু বলেন। প্রত্যেক দিন নিজের কাজের বাইরেও অল্প কিছু সময় নিজের যত্ন নেওয়া, সেটাতেই অনেক সাহায্য করে। আপনাকে আমরা দেখেছি যে আপনি ইন্টেরিয়র ডিজাইনার, বাংলাদেশ ওয়ার্কশপে যান, ওখানে কাজ করান, এবং সবচাইতে বড় কথা বিভিন্ন সেমিনারেও আপনাকে আমরা অ্যাটেন্ড করতে দেখেছি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে আজকে আমাদের স্যান্ডালিনা রূপকথার এই সেটটা আপনার কাছে কেমন লাগছে, সেটাকে নিয়ে কি বলবেন? আমার কাছে আজকে স্যান্ডালিনা রূপকথার সেটটা খুবই ভালো লাগছে, কারণ এখানে যেরকম ওই স্যান্ডেল উডের যেই কালার টোনটা সেটাকে নিয়ে কাজ করা হয়েছে। তারপরে এখানে যেরকম একটা মাইল্ড লাইটিং নিয়ে কাজ করা, সেটাও বেশ সুন্দর। তো এই যে আলো আঁধারি মিশিয়ে তারপরে রঙের ছোঁয়া প্লাস একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ, এটা আমার খুব ভালো লেগেছে। আপনি তো একাধারে সাথে তো আর্কিটেকচার ফর গ্রিন লিভিং এর ওয়ান অফ দ্য পার্টনার্স, এবং পাশাপাশি হেড অফ ডিজাইন। ব্যক্তিগত জীবনে আপনার ডিজাইনের ক্ষেত্রে সবুজকে কেন এতটা প্রাধান্য দেন? সবুজকে প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে যে আমরা সবুজের অংশ। তো আমরা বলি না যে আমরা নিজেরাই কিন্তু আসলে নেচার বা প্রকৃতি। তো আমরা যেভাবে আলাদা করে যদি ভাবি আমি অন্য একটা কিছু এবং প্রকৃতি হচ্ছে আলাদা, সেভাবে আসলে আমাদের সুন্দর জীবনযাপনটা হতে পারবে না। যেমন অনেক সময় দেখবেন বাচ্চাদের ঠান্ডা কাশি হয়, কন্টিনিউয়াস লেগে থাকে, তো তখন কিন্তু আমরা প্রায়ই দেখি সেটার একটা কারণ থাকে, তার বাসায় ঠিক মতন আলো বাতাসের অভাব হয়। তো এই যে সায়েন্সের সঙ্গে নেচারের যে কানেকশন, তো এইটা ডিজাইনে আনতেই হবে। তো এই জন্য আমার প্রত্যেকটা কাজেই সবুজ, পানি, মানে গাছপালা, পানি, প্রাকৃতিক সব এলিমেন্ট থাকবেই থাকবে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি।
ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ফেসবুকে আপনাকে প্রায়শই দেখি যে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন, কখনো বা আরও বিশ্বখ্যাত ডিজাইনারদের পোশাক পরছেন। আপনার ফেভারিট ডিজাইনারকে? সব্যসাচী তো অবশ্যই আমার পছন্দের একজন ডিজাইনার। আমরা একবার মুম্বাইতে গিয়েছিলাম আমাদের আর্কিটেকচারের একটা অ্যাওয়ার্ড আনতে, তখন সব্যসাচীও গিয়েছিল ওর ইন্টেরিয়ার ডিজাইনের অ্যাওয়ার্ড আনতে। তো তখন আমাদের অফিস থেকে আরও একজন আর্কিটেক্টকে আমরা নিয়ে গিয়েছিলাম। তো পুরো অনুষ্ঠানে শুধুমাত্র আমার ওই আর্কিটেক্ট আর আমরা দুজনই শাড়ি পরেছিলাম। আর সবাই লাইক মুম্বাইতে ওয়েস্টার্ন সর্ট অফ ড্রেস। তো সেখানেও আমাদেরকে আলাদাভাবে ডেকে থ্যাংক ইউ দিয়েছে যে আপনারা বাঙালি এবং যে শাড়ি পরে অ্যাওয়ার্ড দিতে এসেছেন। তো আমরা আসলে কিন্তু ভাবতেই পারি না যে একটা হয় না একটা গুরুত্বপূর্ণ অকেশন কিন্তু শাড়ি পরবো না, এটা আসলে কিন্তু আমাদের মধ্যে হতেই পারে না। হ্যাঁ, তো সব্যসাচীকে ভালো লাগে এই জন্য কারণ ওর নামের পিছনে দেখেন লোগোর নিচেও কলকাতা রেখেছে। হ্যাঁ, এই যে নিজের দেশকে বা নিজের মাতৃভূমিকে বা নিজেকে নিয়ে আমি কোথা থেকে বেড়ে উঠলাম সে তো এখন নিউ ইয়র্কেও চলে গিয়েছে, কিন্তু তার ওইটা নিয়ে যে গর্ববোধ ওইটাকেই কিন্তু আমরা বলি যে সাস্টেনেবিলিটি। হ্যাঁ, ওইটাকেই আমরা বলি যে বিইং লোকাল, যেটা আমাদের নিজের যা আছে তা নিয়েই সর্বোচ্চ ভালোভাবে পুরো পৃথিবীর সামনে প্রেজেন্ট করা। ছোটবেলা থেকে মানে বিউটি কেয়ার তারপর হেয়ার কেয়ারের ক্ষেত্রে কোন দিকগুলো একটু মেনে চলার চেষ্টা করেন? আচ্ছা, আমার ছোটবেলায় আমি একেবারেই আসলে মানে বিউটি কেয়ার বা হেয়ার কেয়ার এগুলোর প্রতি যত্নশীল ছিলাম না। একটু কি টমবয় ছিলেন? হ্যাঁ, একটু মানে খুবই আসলে আমি পড়ুয়া ধাঁচের মেয়ে ছিলাম, খুব পড়াশোনা করতাম। তো তারপরে এই রূপচর্চার ব্যাপারগুলো আসলে আমি বড় হয়েই শিখেছি, বড় হয়ে আমার মায়ের কাছে শিখেছি। তো এখন আমি কিছুটা মেনটেন করার চেষ্টা করি। আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে কি করা হয়? হেয়ার কেয়ার বলতে আমি তেল দেই, এছাড়া আর কিছুই করা হয় না। আমাদের বাংলাদেশ তো গ্রীষ্মপ্রধান একটা জায়গা, সানস্ক্রিন তো মাস্ট। অনেকেই থাকেন যে সানস্ক্রিন খুব একটা ইউজ করেন না, সেটাকে আপনার মেনটেন করে মানে মনে রেখে প্রতিদিন বেরোনোর সময় ইউজ করা হয়? হ্যাঁ, আমি একেবারে প্রতিদিন মনে রেখে সানস্ক্রিন ইউজ করি। আজকাল একটা জিনিস খুব দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন যে এস্থেটিক টেকনোলজি ইউজ করছে, কেউ ভি শেপ করে ফেলছে, বোটক্স করছে, অনেক সার্জারির মাধ্যমে অনেকে নোজ জব করছে, লিপ জব করছে। এমন কিছু কি অ্যাপ্লাই করা হয়েছে বা ইচ্ছা আছে? আমি এই সবগুলোর মধ্যে লেজার হেয়ার রিমুভাল সেটা ট্রাই করেছিলাম, আর বাকি কোনো কিছু ট্রাই করিনি, ইচ্ছাও নেই। আপনার জীবন দর্শনটা আমাকে বড্ড জানে। আমি জানি যে আপনি কখনোই কারো আশায় বসে না থেকে নিজের এই ডাউন একটা টাইমে নিজেকেই নিজে হ্যাপি রাখার সমস্ত উপায় তারা করেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে নিজেকে নিজে ভালো রাখতে পারেন। এই জিনিসটা একটু আমাদের মধ্যে যদি স্প্রেড করে দেন, কিভাবে ভালো রাখেন? আচ্ছা, আমি মনে করি যে হ্যাপিনেস যেটা মানে সুখে থাকা, এটা পুরোপুরি নিজের উপর। তো আমি যদি ভালো না থাকি, আমার আসলে কাউকে ব্লেম করে কোনো লাভ নাই। আমি যে অভিযোগ করলাম ওইটার কোনো অর্থ নাই আসলে, বা অন্যের উপর চাপিয়ে দিলাম যে আপনি যদি আমার সঙ্গে আজকে ভালো ব্যবহার করেন, বা আজকে আমার যত মানুষের সঙ্গে দেখা হয়েছে সবাই যদি আমার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করে তাহলে আমি ভালো থাকবো। তার মানে কি যে আমার ভালো থাকাটা ডিপেন্ড করে অন্যের উপর। তা আমি সেটা মনে করি না। আমি মনে করি যে আমার ভালো থাকাটা আমার উপর নির্ভর করে, এবং আমি নিজে যদি ভালো না থাকি তাহলে আমি অন্যকে ভালো রাখতে পারবো না। তো এর জন্য আমি সবসময় নিজে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকিও আলহামদুলিল্লাহ। এবং কাউকে, যেহেতু আমার মাথায় আছে আমি কাউকে ব্লেম করব না, অতএব আমি ওইভাবে কাজ করি না। জিমে তো নিশ্চয়ই যাওয়া হয়? হ্যাঁ, আমি জিমে যাওয়া হয়। সপ্তাহে কয়দিন? আমি 3 থেকে 4 দিন যাই। সুইমিং? হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি সুইমিং করি। 3 থেকে 4 দিন সুইমিং করি, আর আরো বেশিও করি। এত কাজের জন্য নিজেকে প্রিপেয়ার করতে গেলে আরেকটা কাজ করতে হয়, পর্যাপ্ত ঘুমটা খুবই দরকার। তো প্রপারলি ঘুমানোর কি সময় পান? হ্যাঁ, কত ঘন্টা? আমি 8 থেকে 10 ঘন্টা ঘুমাই একদম প্রতিদিন। জীবনে তো অনেক ধরনের ঘটনা ঘটে, আপস এন্ড ডাউনস থাকে, সেটা কাজে হোক ব্যক্তিগত জীবনে হোক। অনেক সময় তো হতাশাও কাজ করে নিশ্চয়ই, সেই সময়গুলোকে পার করেন কি করে? সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না।
রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার হতাশা খুব একটা আসলে কাজ করে না, এটা শুনে খুব ভালো লাগলো। কারণ আমি হতাশ হওয়ার সময়ই পাই না। আমি তো আমার মেয়ে আছে, ওর সঙ্গে একটু গল্প করি প্রতিদিন। তারপর আমার কাজ তো খুবই, যেহেতু এটা একটা ক্রিয়েটিভ প্রফেশন, অনেক ইন্টেন্স কাজ করতে হয়, তো ওইখানে অনেক সময় দেয়া লাগে। তারপর আমি আবার নিজেকে ভালো রাখতে চাই, সুস্থ থাকতে চাই, সেটার জন্য সময় দেয়া লাগে। আমি আসলে সময়ই পাই না, যে হতাশ হওয়ার মতো সময় আমার নাই। আচ্ছা, মিরপুরে তো একটা নান্দনিক একটা লাইব্রেরি রয়েছে, যেখানে তো পাশাপাশি একটা আর্ট গ্যালারিও রয়েছে, যার সাথে আপনি কানেক্টেড রয়েছেন। সেটা একটু শুনবো, সেটা নিয়ে কিভাবে সময় কাটে সেখানে। তো মিরপুরে আসলে এত বড় একটা পপুলেশন আমাদের শহরের, ঢাকা শহরের, কিন্তু ওইখানে কিন্তু একটা সিঙ্গেল লাইব্রেরি বা আর্ট গ্যালারি নাই। তো ওইখানের মানুষজনকে যদি ওরা বাচ্চারা বা বড়রা পড়তে যেতে চায়, ওদের সেই শাহবাগে যেতে হবে। তো সেই জন্য আমাদের ক্লায়েন্ট, ওনার একটা পুরনো ফ্যাক্টরি ছিল, গার্মেন্টস ফ্যাক্টরি, উনি এটা সরিয়ে তারপর উনি নিজের উদ্যোগে ওই বাসাটাকে, মানে ওই ফ্যাক্টরিটাকে রেনোভেট করে উনি আমাকে অ্যাপ্রোচ করলেন যে এখানে ডিজাইন করে দেওয়ার জন্য লাইব্রেরি এবং আর্ট গ্যালারি। তো দুইটা ফ্লোর মিলে আমি তো করেছি। কাজটা খুবই যত্ন নিয়ে করতে হয়েছে, কারণ এত দিনের 50 বছরের পুরনো বিল্ডিং, ওখানে একদম হেভি ডিউটি মেশিনারিজ দিয়ে ওখানে গার্মেন্টসের কাজ করতো। হ্যাঁ, তো ও খুব যত্ন নিয়ে করা লেগেছে, এবং আসলে আউটপুট যেটা এসেছে সেটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। প্রতিদিন ওখানে হাজার হাজার মানুষ আসে, এবং ক্লায়েন্ট ওনার নাম ফয়সাল, উনি এত দারুণ একজন মানুষ, উনি এটা ফ্রি করে দিয়েছে সবার জন্য। তো এখন ওইটা প্রত্যেক দিন একটা হ্যাপেনিং প্লেস। ওখানে প্রত্যেক দিন বাচ্চাদের জন্য আলাদা কিডস রিডিং রুম আছে, বড়দের জন্য আছে, রিসার্চ রুম আছে, রবীন্দ্র কর্নার আছে, নজরুল কর্নার আছে, আবার আর্ট গ্যালারিতে মুভির একটা আলাদা কর্নার আছে। আবার উনি অনেক জায়গায় যে নারী উদ্যোক্তা যারা আছে, ওরা অনেক ধরনের ফেয়ার করে এখন, অনলাইন যারা ব্যবসায়ী, ওরা আলাদা করে দোকান দেওয়ার মতো অবস্থা নেই, তো ওদেরকে উনি ফ্রি দিচ্ছে ওই জায়গাটা। তো যে একটা ছোট উদ্যোগ, এত ইম্প্যাক্ট বেশি, তো এগুলো কিন্তু আমাদের সবার জন্য যে শিক্ষণীয়। আর তার চাইতে বড় ব্যাপার, পার্সোনালি যদি আপনার ফিলিংসের কথা বলি, সেই কাজটার সাথে আসলে আপনি যুক্ত, আপনার প্ল্যানের একদম বাস্তবায়ন দেখেছেন আপনি, বলতে গেলে থ্রু ডিজাইন। হ্যাঁ, তো আমার কাছে এটা মনে হয় যে সব থেকে বড় অ্যাওয়ার্ড, যখন আমার দেশের মানুষ, আমার শহরের মানুষ আমার ডিজাইন করা কোনো একটা জায়গায় গিয়ে আনন্দ নিয়ে জায়গাটা উপভোগ করছে, এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কিছু নাই। আপনি একজন ওয়াটার বেবি এবং আপনি চমৎকার একজন সুইমার, সেটা আমরা জানি। আচ্ছা, পানিতে নামার পরে সেখানে আসলে কোন ভাবনাগুলো মাথায় কাজ করে যখন আপনি যতক্ষণ থাকেন? যখন সুইমিং করি, আমার পুরো সময়টা মেডিটেশনের মতো কাজ করে। তো আমার মনে হয় যে ওই সময়টা আমার সারা দিনের বেস্ট অ্যাচিভমেন্ট, মানে ওই সময়টা যে আমি বের করতে পারলাম। এবং আমি প্রতিদিন সুইমিং করার সময় সৃষ্টিকর্তাকে অসংখ্যবার ধন্যবাদ দেই এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, দিনটা এত সুন্দরভাবে পার করার জন্য। এবং আমার অনেক সমস্যার সমাধান আমি সুইমিং করতে করতে বের করে ফেলি। আপনার আরও একটা পরিচয় রয়েছে, আপনি একজন ফটোগ্রাফার, এবং শুধু যেন তেন ফটোগ্রাফারই নয়, 2019 সালে এর জন্য আন্তর্জাতিক একটা পুরস্কারও পেয়েছেন। ফটোগ্রাফি করার সময় আসলে কোন দিকগুলোতে আপনি বেশি ফোকাস করেন? আমার ফটোগ্রাফির বেলায় লাইটটা খুব ইম্পর্টেন্ট, তো এবং হ্যাঁ জি, ন্যাচারাল সোর্স। তো লাইটটাকে আমি খুব চেঞ্জ করি, এবং পরের দিকে আমি যেগুলো করতাম সেগুলোতে আসলে মানে জীবনের যেই মুভমেন্টগুলো, মানে প্রত্যেক দিনকার আমাদের চলাফেরা, তারপরে আমরা স্বাভাবিকভাবে দেখলে যেগুলোকে ইগনোর করি, সেই সময়গুলা, সেই মুহূর্তগুলা ধরতে পারার একটা আগ্রহ আমার ছিল আমার কাজের মধ্যে। আপনি ভারত থেকে ইয়াং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2020 সালে পেয়েছিলেন, এবং তারপরে এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাইছি, একজন তরুণের এরকম একজন অ্যাচিভার হয়ে উঠতে কি কি গুণ থাকা প্রয়োজন? হার্ড ওয়ার্ক একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর আরেকটা জিনিস হচ্ছে যে ভালো একটা টিমের সাথে কাজ করা, বা ভালো কোনো আর্কিটেক্ট বলেন বা যার প্রফেশনে যার
একটা অবস্থানে যারা পৌঁছেছে তাদের ফুড স্টেপগুলো ফলো করা, তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা গোল ঠিক করা যে আমি কোথায় যেতে চাই। যেমন আমার কোনো গোল নাই, আমার গোল হচ্ছে আমি হাইয়েস্ট যা হয়, যেটা আমি নিজেও ভাবতে পারি না, তার বিয়ন্ড দ্যাট আমি যেতে চাই। তো আমি বলবো যে নিজের জীবনের প্রতি আসলে যে ভালো লাগা ভালোবাসাটা যদি কাজ করে, তাহলেই কিন্তু আমার নিজের কাজের মাধ্যমে আমি যদি নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে পারি, সেইটাই আসলে আমার বেস্ট গিফট এই পৃথিবীতে এসে আমার সোসাইটিকে দেওয়ার মতো। এবারে আপনার জীবনের বিশেষ কিছু মুহূর্তের গল্প শুনতে চাই, বিশেষ মানুষের গল্প শুনতে চাই। আমাদের দেশ সেরা স্থপতি রফিক আজম স্যারকে নিয়ে একটু শুনতে চাই, যাকে নিয়ে দেশের বাইরে স্কলারশিপও দেওয়া হয়। কেমন কাটছে সংসার জীবন দুজনে? সে তো ভালো স্থপতি নিঃসন্দেহে, কিন্তু আমি বলবো সে অসম্ভব ভালো একটা মানুষ, অসম্ভব ভালো একজন বাবা। আর এত কিছু বাদ দিয়েও সে সবসময় যত্নশীল পরিবারের প্রতি। এবং আমি আসলে রফিক আজমের কাছ থেকে এত কিছু শিখেছি, এবং তার সঙ্গে থাকাটা খুবই একটা অ্যাডিকটিভ আর কি। যারা থাকে আমাদের অফিসে অনেক বছর ধরে কাজ করছে, কেউ ওরা যায় না, তো সবাই আসলে পছন্দ করে। এক একটা মানুষ থাকে না যাদের আশেপাশে থাকতেই ভালো লাগে, তো রফিক আজম ওই রকম একজন মানুষ যার আশেপাশে থাকতেই ভালো লাগে, ওর কিছু করা লাগে না, আমাদের এমনিই নিজেদের ভালো লাগে। বাহ, আপনার এই হাসি মুখটা ভীষণ ভালো লাগছে যত দেখছি। তবে আমাদের আড্ডার ব্যাপারটা একটুখানি স্পাইস আপ করবো, কারণ এখন আমরা চলে যাব যে রাউন্ডে, which is rapid fire. Oh my god. Okay. তো আমরা এবারে চলে এসেছি আমাদের প্রিয় একটা সেগমেন্ট র্যাপিড ফায়ার। রুলসটা যদিও আপনি জানেন, তবু আর একটাবার বলে দিতে চাই। খুব র্যাপিডলি আমি কোয়েশ্চেন করব, আমি চাইবো আপনি আরো ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড আপনি আনসারগুলো দেবেন। তবে একটা শর্ত রয়েছে, কোনো প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, এবং ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না। ওকে ওকে, আমরা স্টার্ট করি। ফুলের নামে আপনার নাম, আপনার প্রিয় ফুল কি? লিলি। বাড়ি থেকে বের হবার সময় কোন তিনটা জিনিস আপনার মাস্ট হ্যাভ? মোবাইল, লিপস্টিক, পেন্সিল। সেলিব্রিটি ক্রাশ? প্রিয়াঙ্কা চোপড়া। ফ্ল্যাটস অর হাই হিল? বোথ। কাচ্চি বিরিয়ানি, সাদা ভাত? সাদা ভাত। চুল খোলা, চুল বাঁধা? দুটোই। পাহাড় না সমুদ্র? সমুদ্র। ফেভারিট কুইজিন কি? বাঙালি খাবার। যে কোনো? হ্যাঁ, যে কোনো। প্রিয় পোশাক? শাড়ি এবং ওয়েস্টার্ন। ফেভারিট লিপ কালার কি? লাইট পিঙ্ক। প্রিয় ঋতু? বর্ষা। প্রিয় রং? প্রিয় রং সাদা। মেকআপ প্রোডাক্ট? সেফোরা। পারফিউম? গুচি, ফ্লোরা। ফেভারিট শেডস? YSL। আচ্ছা, আপনার বডি পার্টের কোন ফিচার্সটা আপনার সবচাইতে বেশি প্রিয় এবং কেন? আমার ঠোঁট আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোট থেকেই এটা একটু আনইউজুয়াল শেপ দেখে আমাকে ছোটবেলায় আমার আত্মীয় স্বজনরা বলতো বড় হয়ে প্লাস্টিক সার্জারি করে একে চিকন করা হবে। তো এখন বড় হয়ে দেখা যাচ্ছে এটাই ট্রেন্ড। গিফট হিসেবে সবচেয়ে কি পেতে বেশি ভালো লাগে? যে কোনো গিফটই আমার ভালো লাগে, বাট হয়তো ফুলটা একটু বেশি ভালো লাগে। দিনের কোন সময়টা ভীষণ প্রিয় এবং কেন? আমার সন্ধ্যাটা ভীষণ প্রিয়, যেহেতু এটা দিন এবং রাতের মাঝামাঝি একটা সময়, এবং ওই সময়টা আমি সুইমিং করি, এবং আমি বলছিলাম যে এটা একটা মেডিটেশনের সময় আমার, তো সন্ধ্যা আমার ভীষণ প্রিয়। কোন স্বপ্নটা বারবার দেখতে চান? আমি অত কোনো স্বপ্ন দেখবো এরকম ভাবে চিন্তা করি না, আমি ভাবি আমি প্রতিদিন ভালো থাকার চেষ্টা করি। ফেভারিট শপিং ডেস্টিনেশন? ইন্ডিয়া, সিঙ্গাপুর। আর ট্রাভেল ডেস্টিনেশন? সিঙ্গাপুর বা যে কোনো বিচ আছে এরকম কোনো জায়গা। তার মানে সমুদ্রটা সাগর ভীষণ পার, টানে। হ্যাঁ হ্যাঁ, পানি রিলেটেড যে কোনো কিছু। আচ্ছা, আপনাকে কোন কথা বললে ইনস্ট্যান্ট আপনি রেগে যান? আমার মনে হয় না আমি ইনস্ট্যান্ট খুব একটা। আর যদি রেগে যান, আপনাকে কি করলে আপনি নিমিষেই আপনার রাগ পানি হয়ে যায়? আমাকে কিচ্ছু করার লাগে না, আমার এমনি 2-3 মিনিট পর রাগ নিমিষে পানি হয়ে যায়। রূপচর্চার নামে সবচেয়ে উইয়ার্ড কোন টিপসটা আপনি ইউজ করেছেন? যেহেতু আমার স্কিন একটু পিম্পল প্রন ছিল, এখনো আছে, তো আমাকে এই পিম্পল রিলেটেড যে কোনো কিছু কেউ বললেই আমি ছোটবেলায় খুব ওইটা ব্যবহার করা শুরু করে দিতাম, কিন্তু এখন আমার মনে হয় যে এটা মোর অফ জেনেটিক্স বা হয় না পরিবার থেকে পাওয়া এরকম, তো এখন আমি আর এসবের মধ্যে নাই। আর বাকেট লিস্টের কোন স্বপ্নটা এখন পর্যন্ত অপূর্ণ রয়েছে? আমি অনেক জায়গা দেখতে চাই যেগুলো এখনো দেখা হয়নি, তো ট্রাভেলিংই হয়তো। আচ্ছা, সেই দেশগুলোর নামটা একটু যদি বলেন। যেমন ইকুয়েডর, পেরু, মাচু পিচু,
ব্রাজিল, মানে এই ধরনের যেগুলো একটু ডিফিকাল্ট প্লেস, মানে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সেইগুলোর প্রতি আমার বেশ আগ্রহ এখনো। জর্ডান। সো দোয়া করবো মানে নেক্সট টার্গেটগুলো যেন দ্রুতই ফুলফিল হয়ে যায় এবং সবসময় এরকম গ্রেসফুল থাকুন। আমি বহুদিন পরে ভীষণ মানে গ্রেসফুল একটা পার্সোনালিটির সাথে আমি মিট করলাম, একসাথে বসেছি এবং লাকিলি দেখুন আজকে আমাদের দুজনের অ্যাটায়ারের কালারটাও মানে কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে। স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্স অ্যাগেইন একটা কথা বলতেই চাই, ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং সেটাই চাই সবসময় অনেক গ্রেসফুল থাকবেন। থ্যাঙ্কস ফর বিং হিয়ার। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ স্যান্ডেলিনা এবং মাছরাঙা টিভিকে। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের একটা হোমমেড ক্লিনজার, তবে লিকুইড না, এটা একটা পাউডার ক্লিনজার আমি আপনাদের তৈরি করে দেখাবো, যা কিনা আপনি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যখনই ক্লিন করা দরকার একটুখানি পানি মিক্স করে মুখটা ধুয়ে ফেলতে পারবেন। দেখুন তাহলে আমার সঙ্গে আজকে যে ক্লিনজারটা তৈরি করে দেখাবো সেটা তো স্টোর করে রাখতেই পারবেন, ভীষণ এফেক্টিভ। আর আমার সঙ্গে রয়েছে আজকে মডেল জেনিফার। জেনিফার কেমন আছো? ভালো আছি ম্যাম। জেনিফার তুমি কি করছো এখন? আমি হচ্ছে শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে বিবিএ নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, তোমার স্কিনটা কি তুমি কি জানো? হ্যাঁ, নর্মাল টাইপ। তোমার স্কিন কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক পাতলা, সেই জন্য আজকে আমি যে ক্লিনজারটা তৈরি করে দেখাবো, যেহেতু তুমি ব্যস্ত থাকো, এর উপর অ্যাপ্লাই করবেন। তাই দেখুন আমার সঙ্গে এসো তুমি। আজকে আপনারা দেখেছেন আমি একটা পাউডার ক্লিনজার বানালাম, যেটা কিনা আপনি বানিয়ে 1 মাস স্টোর করতে পারেন, যখন প্রয়োজন তখন ব্যবহার। এখন ব্যবহারটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমার উপরে আমি অ্যাপ্লাই করব। আমরা যেটা করব, প্রথমেই আমরা যেরকম নর্মালি ক্লিনজার কি করি, হাতে নেই না, আমি হাতেই নিচ্ছি। এই হাতের মধ্যে ক্লিনজারের এই অংশটুকু নিলাম, তার সাথে আমরা একটু পানি, এই জাস্ট জিনিসটাকে একটু গোলানোর জন্যই পানিটা নিচ্ছি, খুব বেশি নেওয়ার দরকার নেই। এটা কিন্তু আমার এখন বেশ একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এই যে আমার হাতেই আছে এটা, এই দেখো। এই স্মুথ পেস্টটা দিয়ে আমরা চাইলে 2 হাতে এরকম রাব করে পুরো ফেসে মেখে একেবারে নাকটাকে, নাকের পাশে ব্ল্যাক হেডস থেকে শুরু করে নেক টেক সব সুন্দর করে বেশি করে পানি দিয়ে মাসাজ করে তারপরে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। আমি তোমাকে একটুখানি এই জায়গাটায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা রাব করতে হবে। আর তুমি তোমার হাতে এই হাতটা দিতে পারো, এই হাতটায় যেহেতু কিছু ইউজ করা হয় নাই, এই হাতটাই তুমি মনে করো এটা তুমি ক্লিনজার দিয়ে ক্লিন করবে।
গন্ধটা সুন্দর না? জি, ন্যাচারাল। একদম ন্যাচারাল। তো তোমার যে স্কিন অনেক পাতলা, এই যে দেখো হাতেও আমি দেখতে পাচ্ছি, তো এখন থেকে তুমি যদি এই ধরনের মানে যেগুলো ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস আছে ন্যাচারাল, সেগুলো ইউজ করলে তোমার স্কিনটা অনেক বেটার থাকবে। আর আরেকটা জিনিস দেখো, তো গ্লো করছে এটা। আমি তোমার যেহেতু ফেসে আমি করলাম না, কিন্তু আমরা যখন ধুবো তখন ওই একটু পানি হাতে নিয়ে নিব। এই যে পানি হাতে নিলে তুমি রাতের বেলা দিতে পারো, ঘুমাতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে ইউজ করতে পারো। তোমার যখন প্রয়োজন তুমি তখনই এটা ব্যবহার করতে পারো। রাখতে হবে না, ফেস ওয়াশ আমরা সাথে সাথে ধুয়ে ফেলি না, ঠিক তাই। এই যে যেমন আমি হাতের প্রত্যেকটা আঙ্গুল ক্লিন করে দিচ্ছি, মাসাজ করে দিচ্ছি। এই এখন আমি জাস্ট মুছে নেব। আরাম লাগছে না? তো বলো, এর চাইতে ভালো ফেস ওয়াশ আর হয়? তুমি ফেস ওয়াশ বলো, বডি ওয়াশ বলো, সব কিছুই তুমি এটা দিয়ে করতে পারো। আর আমি ফেসে যতটুকু লাগালাম সেটাও আমি মুছে নিচ্ছি। আর যখনই তুমি এই ধরনের কিছু ইউজ করবে, ময়শ্চারাইজার ইজ আ মাস্ট। আমি দুইটার মধ্যে অনেক ডিফারেন্ট পাচ্ছি। তা তো অবশ্যই পাবে, আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা শুকনো করে মুছে দিচ্ছি, তাহলে তুমি জিনিসটা আরো বুঝতে পারবে যে কতটা পার্থক্য। থ্যাংক ইউ। এরপরে ময়শ্চারাইজার কিন্তু আমাদের লাগাতেই হবে। হ্যাঁ জি, বডিতে আমরা লোশন লাগাবো, ফেসেও আমরা ময়শ্চারাইজিং লোশনটা লাগিয়ে নিব। তাহলে একটা স্কিনের মধ্যে যে একটা চকচকে ভাব, আর ওয়াটারটা, ময়শ্চারাইজার কিন্তু ময়শ্চার তৈরি করে না, আমাদের পোরসের ভিতরে যে ময়শ্চারটা মানে ঢোকে সেটাকে লক করে দেয়। এই হলো ওর কাজ। এবার আমি একটু ফেসেও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফেস ইউজ করেছি। এখন তুমি দুটো হাত একসাথে করো, কতটা পার্থক্য তুমি নিজেই দেখো। থ্যাংক ইউ। আবার ব্যবহারের পর ঠিক কৌটোটাকে ভালো করে বন্ধ করে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু বাতাস যদি ঢুকে নষ্ট হয়ে যাবে। আমি এটা লাগিয়ে দিলাম। আর যখন যে চামচটা আমরা ব্যবহার করব, চামচেও যেন কোনো পানি না থাকে, তা না হলে যেহেতু এটা ন্যাচারাল জিনিস, কোনো প্রিজারভেটিভ আমি ব্যবহার করিনি, পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইরকম করে একটা ফেস ক্লিনজার আমরা মানে তৈরি করে রেখে 1 মাস অবধি ব্যবহার করতে পারি। তো তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? না, আমি আসলে অনেক মনে হচ্ছে এটা ইউজ করলে আমি অনেক বেনিফিটেড হব। হ্যাঁ, তোমার দুটো হাতের মধ্যে আমি এখনই ডিফারেন্স দেখতে পাচ্ছি। জি, ভালো থেকো। আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করব এই যে ছোট ছোট হোম রেমেডিসগুলো আপনাদের দেখাচ্ছি, সেগুলো আপনারা একটু ধৈর্য ধরে বাড়িতে ব্যবহার করবেন এবং এর সুফল ভোগ করবেন। দেখা হবে আবারও। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে ব্যাক পেন থেকে পরিত্রাণ পেতে পারি। যে কোনো পেনের মূল কারণ হলো স্ট্রেস। সেজন্য আমরা যে কোনো পেন থেকে পরিত্রাণের জন্য মনকে শান্ত করতে মেডিটেশন দিয়ে শুরু করব। মেডিটেশন হলো ধ্যান, এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার চিন্তা ভাবনাগুলোকে আপনি একটি জায়গায় রাখবেন, যার ফলে আপনার শরীরের ভিতরে আপনি একটি আরাম অবস্থা লক্ষ্য করতে পারবেন। সেজন্য আমরা ক্রস লেগ পজিশনে বসে গভীরভাবে সবটুকু দম গ্রহণ করব এবং ধীরে ধীরে দমটা ছাড়বো। লক্ষ্য রাখবো আমাদের শ্বাস কীভাবে ভিতরে ঢুকছে এবং শ্বাস কীভাবে বের হচ্ছে। এটি আমরা 2-3 মিনিট চর্চা করবার পর এখন আমরা আসনগুলো, কিছু আসন ডিজাইন করেছি এমনভাবে যার ফলে আমরা আমাদের যেই কারণে ব্যাক পেন হয় সেই জায়গাটি এর মধ্যে সঠিকভাবে রক্ত চলাচল না হতে পারা এবং স্টিফ থাকবার ফলে ওখানে কিছু নার্ভ আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেজন্য এখন আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের লোয়ার ব্যাকে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি করিয়ে দিয়ে ওই নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়াগুলোকে রিজেনারেট করা। সেজন্য আমরা সহজে পিঠের উপর শুয়ে পড়ব। পিঠের উপর শুয়ে সোজা যে কোনো ডান পা বা বাম পা একটু হাঁটু ভেঙে হাঁটুকে
সহজে বুকের দিকে চাপ দিব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের লোয়ার ব্যাকের স্পাইনটি লেন্থিন হচ্ছে, লম্বা হচ্ছে। লম্বা হওয়ার ফলে আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন সেখানে রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে সেই জায়গাটিকে নমনীয় করবে। সেই জায়গাটি যত বেশি নমনীয় হবে তত সহজেই আমরা ব্যথামুক্ত করতে পারবো। এখানে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে একইভাবে পা সোজা করে ঠিক একইভাবে আমরা অপর পাশটিও করে নেব। দুটি পাশ হয়ে যাওয়ার পর হাত দুটো আমরা দুদিকে প্রসারিত করব, করে দুটো হাঁটু আমরা ভেঙে পায়ের গোড়ালিকে যতটুকু সম্ভব কোমরের কাছাকাছি রেখে হাতের পাতা ফ্লোরের দিকে থাকবে। এখন এই প্রক্রিয়াতে গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাঁটুকে যদি ডান দিকে আমরা রাখি তাহলে আমাদের ঘাড়কে বাম দিকে রাখবো। এর ফলে আপনি লক্ষ্য করুন আমাদের স্পাইন সবটুকুই টুইস্ট হচ্ছে। স্পাইন টুইস্ট হওয়ার ফলে আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন তখন আমাদের লোয়ার ব্যাকে রক্ত চলাচল বৃদ্ধি ঘটাবে। ঠিক এখানে আমরা আবার মধ্যে রেখে আবার শ্বাস গ্রহণ করতে করতে হাঁটুকে বাম দিকে এবং মাথাকে ডান দিকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে, এবং এবার শ্বাস গ্রহণ করতে করতে ডান দিকে এবং মাথা উল্টা পাশে। এর ফলে আমাদের স্পাইনটি টুইস্ট হবে। আমরা জানি আমাদের কোমর ব্যথা যখন হয় তখন এত বেশি অস্বস্তি থাকে যে চাইলে আমরা প্রেশার করতে পারবো না। সেজন্য আমরা এই টুইস্টিংটির ফলে জায়গাটিতে রক্ত চলাচল বৃদ্ধি করিয়ে দেব, যার ফলে খুব সহজেই অন্য আসনগুলো আমরা করতে পারবো। ঠিক এই প্রক্রিয়ায় এসে আমরা পা সোজা করে এখন আমরা আমাদের শরীরকে পেটের উপর নিয়ে ফেলবো, আমাদের শরীরের ওজনটুকু। প্রিয় দর্শক, আগে যেই আসনটা আমরা করেছি এটি বেসিক্যালি আমাদের রক্ত চলাচল বৃদ্ধির জন্য। এখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার নার্ভকে স্ট্রং করে আমরা পেইনটাকে দূর করব। আমাদের হাতের পাতা দুটো কোমরের পাশাপাশি থাকবে। এখন গভীরভাবে শ্বাস গ্রহণ করে যে কোনো একটি পা হাঁটু সোজা রেখে উপরের দিকে তুলব। লক্ষ্য রাখুন আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন আপনার এর ফলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লোয়ার ব্যাকের জায়গাটিতে রক্ত চলাচল বৃদ্ধি ঘটাচ্ছে। এবং এই আসনে কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থাকব এবং প্রত্যেকটি আসনে আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে গভীর গভীর। আমার শ্বাস হলো আমাদের প্রাণ। শ্বাস যত বড় হবে তত অক্সিজেন আমাদের প্রবাহ বৃদ্ধি পাবে, তত পেন থেকে আমরা মুক্তি লাভ পেতে পারবো। এটি আমরা 3 থেকে 4 বার করব। এর কারণ হলো আমাদের পেনটি যতবার বেশি করব ততই আমাদের পেনটি থেকে আমরা রিমুভ করতে পারবো। ঠিক এটি শেষ হয়ে যাওয়ার পর আমরা সর্বশেষ একটা আসন করব, এটার নাম হলো ভুজঙ্গাসনা। সেজন্য আমাদের হাতের পাতা মুখ বরাবর রেখে বা শোল্ডার বরাবর রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে প্রথম থুতনি, তারপর বুক, কোনোভাবেই জোর করব না এবং ধীরে ধীরে আরাম করে। যোগা আসনগুলো বেসিক্যালি আরাম করে করতে হবে। আপনি কোনো চাপ প্রয়োগ করে যোগা আসন করা যাবে না। আমরা যখন চাপ প্রয়োগ করি তখন আমাদের ব্লাড সার্কুলেশন কমে যায়, বাধাগ্রস্ত হয়। সেটাই যোগা আসনের সাথে সামঞ্জস্য না। সেজন্য প্রত্যেকটি আসন করবার সময় আরামের সাথে করতে হবে। আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই করবেন। এখানেও কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থেকে ধীরে ধীরে প্রথম পেট, তারপর বুক রেখে আমরা ফাইনাল রিল্যাক্সেশনে যাব। সেজন্য হাতের পাতা দুটো একসাথে রেখে যে কোনো একটি মুখের পাশ রেখে পা দুটো প্রসারিত করে সম্পূর্ণ বিশ্রাম নেব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন স্যান্ডেলিনা রূপকথা। নিশ্চয়ই আজকের আয়োজনটা ভীষণ ভালো লেগেছে, কারণ বরাবরের মতোই একজন তারকার সাথে আড্ডাবাজি যেমন ছিল তেমনি ছিল নতুন কিছু বিউটি টিপস এবং যোগা টিপস। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।